দশম শ্রেণীর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গদ্য অংশটি এর আগে বিষয়বস্তু, উৎস এবং বেশ কিছুটা টেক্সট অংশ আমরা 3 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে দেখো তার পরের অংশ থেকে একদম লাইন ধরে আমরা দেখে নেব কোথায় কিভাবে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তোমরা একটু ভালো করে টেক্সটটা পড়লে বুঝতে পারবে, বা এই প্রশ্নগুলো সহ যে উত্তরের আলোচনা মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত বুঝতে পারবে যে প্রশ্ন অনেক রকমেরই হয়, কিন্তু সেই প্রশ্নের উত্তর, অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু একই। শুধু আমাদের টেক্সট পোর্শনটা আমরা যদি মনোযোগ সহকারে পড়ি তাহলেই কিন্তু এই উত্তরের পরিসরগুলো ঠিকঠাকভাবে আমরা নির্ধারণ করতে পারবো। চলো তাহলে আমরা দেখে নিই এরপরে টেক্সট পোর্শন লাইন ধরে ধরে কোথায় কিভাবে ছোট প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তোমাদের আজকে 12 থেকে 18 মোট 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা কপিতে তুলে রাখো, তাহলে পড়াটা বুঝতে সুবিধে হবে। দেখো আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের যেটা 100 পাতা, অর্থাৎ ওই টেক্সটটার 3 নম্বর পেজ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তা মূলত আমরা কাহিনী সূত্র হিসেবে এর আগের অংশ পর্যন্ত কি দেখেছিলাম, যে অপূর্ব খুব অমনোযোগী হয়ে পড়েছিলেন, অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। কার চিন্তায় ধ্যানস্থ হয়েছিলেন? না, ব্রিটিশ শাসকের দ্বারা নির্ধারিত রাজবিদ্রোহী, চিহ্নিত রাজবিদ্রোহী, যার সঙ্গে কোনোভাবেই পরিচিত নন, মানে অজ্ঞাত সেই সব্যসাচী মল্লিকের চিন্তায়। তা এই অন্যমনস্কতা কর্মক্ষেত্রে রামদাস তলওয়ারকরের দৃষ্টিগোচর হয়, যে কারণে তার বাড়ি থেকে কোনো খবরাখবর বা চিঠি এসছে কিনা জানতে চান। এরপরের অংশ দেখো, কই না, বাড়ির খবর সব ভালো তো? এখানে আবার রামদাস জানতে চাইছেন। অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। আজকে তোমাদের 12 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে। দেখো, বাড়ির খবর সব ভালো তো, এই লাইন ধরে 12 প্রশ্ন দেয়া হয়েছে। কে কাকে কেন এ ধরনের প্রশ্ন করেছিলেন? তাহলে রামদাস কর্মক্ষেত্রে সহকর্মী রামদাস তলওয়ারকর অপূর্ব অন্যমনস্কতা দেখেই এ ধরনের প্রশ্ন করেছিলেন। এটা এক লাইনে হয়ে গেল, কিন্তু এখানে তো 3 নম্বরের প্রশ্নে আমরা এক লাইনে উত্তর দেব না, এর সঙ্গে আর কি বলবো। মূলত অপূর্ব তার বাড়িতে চুরি যাওয়ার নালিশ জানাতে থানায় উপনীত হলে সেখানে সব্যসাচী মল্লিক সন্দেহে যে গিরিশ মহাপাত্রকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বা সমস্ত ঘটনাটা একদম সরেজমিনে প্রত্যক্ষ করার পর অপূর্বর মনের মধ্যে সেই ব্রিটিশ শাসকের দ্বারা রাজবিদ্রোহী হিসেবে চিহ্নিত, যে কোনোভাবেই অপূর্বর পূর্ব পরিচিত নন, সেই সব্যসাচী মল্লিকের চিন্তায় মন ধ্যানস্থ হয়ে পড়েছিল। তার সেই অন্যমনস্কতা দেখে, তার সেই অন্যমনস্কতার যে কারণ, এটা কোনোভাবেই বন্ধুস্থানীয় তলোয়ারকরের অবগতির মধ্যে ছিল না, যে কারণেই তার বাড়ির সকলের কুশল বার্তা নিতে গিয়েই এ ধরনের প্রশ্ন তলোয়ারকর অপূর্বকে করেছেন। তাহলে এটা গেল এই এই প্রশ্নের উত্তর। এখানে দেখো আমরা উত্তরটা কিন্তু একটু নিজেদের মতো করে গুছিয়ে ভাষায় বলতে হবে, গল্পের মতো করেই তোমরা বলবে। সব জায়গায় যে উত্তর একদম বইয়ের লাইন ধরে পেয়ে যাবে তা কিন্তু নয়। এরপরের অংশ দেখো, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া স্ত্রী এদেশে আসিয়া বাসায় উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। তাহলে আমি এতটা তোমাদের কাছে এখন পড়লাম। তাহলে এখানে দেখো আজকে তোমাদের 13 নম্বর প্রশ্ন দেয়া হয়েছে, অপূর্ব রাজি হইয়াছিল। যে অপূর্ব কোন ব্যাপারে কেনই বা রাজি হয়েছিলেন? তাহলে কোন ব্যাপারে? না, আমরা দেখি যে রেঙ্গুনে কর্মোপলক্ষে আসার পর কর্মক্ষেত্রে রামদাস তলোয়ারকরের সঙ্গে, সহকর্মী রামদাস তলোয়ারকরের সঙ্গে অপূর্বর বেশ সখ্যতা গড়ে ওঠে, এবং অপূর্ব এবং রামদাস দুজনেই একত্রে বসে জলযোগ করতেন সেই কর্মক্ষেত্রে। টিফিনের সময় রামদাসের স্ত্রী একদিন অপূর্বর কাছে খুব স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন যে যতদিন না অপূর্বর মা বা অন্য কোনো আত্মীয়া নারী এসে বাসায় থাকছেন এবং উপযুক্ত ব্যবস্থা করে দিচ্ছেন বাসায় থাকার জন্য অপূর্বর, ততদিন পর্যন্ত সেই ছোট বোন অর্থাৎ রামদাসের স্ত্রীর হাতেই তাকে যৎসামান্য
তার হাতে তৈরি করা মিষ্টান্ন প্রতিদিনই তাকে গ্রহণ করতে হবে। এই অনুরোধের যে আকুতি, এটা কিন্তু অপূর্ব কোনোভাবেই অগ্রাহ্য করতে পারেন না। এ কারণেই এই প্রস্তাবে রাজি হয়েছিলেন তার সেই অনুরোধ দেখে। এবং অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা রামদাসের বাড়ি থেকে সমস্ত এই খাওয়ারের বা টিফিনের বিষয় জিনিসপত্র বয়ে আনতেন, আর কর্মক্ষেত্রেই একটি নিরালা কক্ষে সমস্ত ভোজ্যবস্তু টেবিলের উপরে সাজিয়ে দিতেন তিনি। ব্যাস, এইটুকুনি গেল 13 নম্বর প্রশ্নের উত্তর। এর পরের অংশটা চলো দেখি আমরা একটু পড়ি। তাহলে যতটা আমরা দেখলাম এখানে ওই ভোজ্যবস্তু গ্রহণ করতে করতে বা ওই দুপুরের যে আহার সারতে সারতেই এখানে অপূর্ব তার বন্ধুস্থানীয় রামদাসের কাছে পূর্বে ঘটে যাওয়া ঘটনার বিষয়টা বলতে শুরু করলেন। বলছেন, জানাচ্ছেন যে কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল ওপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি কি আছে আর কি কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু, আজকে তোমাদের 3 নম্বর অর্থাৎ 14 দাগের প্রশ্ন দেওয়া হয়েছে তাছাড়া এত বড় বন্ধু, এই লাইনটি দিয়ে যে কার সম্পর্কে বক্তা কেনই বা এই ধরনের মন্তব্য করেছেন। তাহলে এখানে কি বলা হবে যে অপূর্ব তার বাসায় পৌঁছানোর আগেই রাত্রিবেলায় চোর আসে তার বাসাতে, সেখানে চোরেদের হাত থেকে কোনোভাবেই ওপরের তলায় থাকা খ্রিস্টান মেয়েটি টাকা পয়সা ছাড়াতে পারেননি, আর কিছু নেওয়ার সুযোগ কোনোভাবেই তাদের না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন সেই মেয়েটি এবং নিজে তালা চাবি নিয়ে এসে অপূর্বর বাসায় তালাবন্ধ করে ওপরে চলে যান। পরে যখন অপূর্ব বাসায় ফিরে আসেন তখন নিজে এসে তালাচাবি খুলে অনাহতের মতো অপূর্বর ঘরের মধ্যে ঢুকে গিয়ে সেই খ্রিস্টান মেয়েটি ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দেন এবং সমস্ত কিছু ফর্দ করে মিলিয়ে দেন তার বাড়িতে কি কি গেছে আর কি কি রয়েছে। ফর্দ এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেন সেটা দেখে খুব বিস্মিত হন অপূর্ব এবং রামদাসের কাছে বলতে বাধ্য হন যে রামদাসের মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও এটা বিস্ময়কর ঠেকবে। এবং তার সেই তৎপরতা আর কার্যকুশলতা দেখে মনে মনে খুব মুগ্ধ হন অপূর্ব সেই খ্রিস্টান মেয়েটির ওপর। এবং সর্বোপরি তার বাড়িতে যে সব খোয়া যেতে পারত এটা যে আটকিয়েছে, চোর যে তাড়িয়েছে, এ কারণে তাকে বন্ধু স্থানীয় ছাড়া আর অন্য কিছু কিন্তু ভাবতে পারছেন না অপূর্ব। তাহলে আমরা প্রশ্নটাতে পেয়েছিলাম কার সম্পর্কে বক্তা কেনই বা এই ধরনের মন্তব্য করছেন। তাহলে অপূর্ব তার ওপরের তলায় থাকা খ্রিস্টান মেয়েটির সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই বাধ্য হচ্ছেন, যেটা তার মন থেকেই, অপূর্বর মন থেকেই বেরিয়ে আসছে। এর পরের অংশ আমরা দেখি চলো। রামদাস কহিল তারপর? অপূর্ব কহিল তেওয়ারি ঘরে ছিল না। তেওয়ারি হচ্ছে অপূর্বর বাড়িতে কাজের ছেলে ছিল। এই তেওয়ারি কি করতে গিয়েছিল না বর্মা নাচ দেখতে ভয়ায় গিয়েছিল। ইত্য বছর এই ব্যাপার। দেখো এই লাইনটা ধরে প্রশ্ন হতে পারে, আমি দিইনি, ইত্য বছর এই ব্যাপার কোন সময় কি ঘটনা ঘটেছিল। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। এই লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন আসার খুব সম্ভাবনা থাকে। এই লাইনটা ধরেও কিন্তু আমি আজকে প্রশ্ন দিইনি, দিয়েছি এর পরের লাইন ধরে। আমারও অনুমান কতকটা তাই। চুরি না করুক সাহায্য করেছে। তাহলে আমরা আজকে 15 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি, আমারও অনুমান কতকটা তাই। কার কোন বিষয়ে অনুমানের কথা এখানে বলা হয়েছে? তাহলে অপূর্বর অনুমানের কথা বলা হয়েছে। কোন বিষয় না যখন তার বাড়িতে সন্ধ্যাবেলায় চোর এসেছিল, রাত্রের বেলায় চোর এসেছিল এবং সব কিছুই খোয়া না গেলেও চোরদের তাড়িয়েছিল, ওপরের তলায় থাকা খ্রিস্টান মেয়েটি বাড়িতে বাসায় তালা লাগিয়ে রেখেছিল। অপূর্ব আসার পর যখন তার ঘরের মধ্যে ঢুকে তার অগোছালো জিনিসপত্র গুছিয়ে দেন সেই খ্রিস্টান মেয়েটি এবং কি কি তার বাড়িতে ছিল আর কি কি খোয়া গেছে তার একটা উপযুক্ত ফর্দ বানিয়ে দেন। তার কর্মকুশলতা দেখে মনে মনে মুগ্ধ হন এবং তাকে বন্ধুস্থানীয় ছাড়া আর কিছু ভাবতে পারেন না। এরপর ঘটনাচক্রে জানা যায় যে অপূর্ব সেই দিন রাতেই
যে কাজের ছেলেটি অর্থাৎ তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, আর সেই সময় ঘটল এই চুরির ঘটনা। তাই ক্রিশ্চান মেয়েটি বিশ্বাস যে এই চুরির বিষয়ে ওই তেওয়ারি সংযুক্ত রয়েছে, এবং ক্রিশ্চান মেয়েটির মন্তব্যতে সহমত পোষণ করে অপূর্ব একই জিনিস অনুমান করছেন বলে জানান। তা অপূর্ব আরও মনে করেন যে চুরি সেই তেওয়ারি নিজে না করলেও অন্য কাউকে চুরি করতে সাহায্য করেছে, কেননা হঠাৎ করে যেদিন তেওয়ারি বাড়িতে ছিল না সেই দিনই এই চুরির ঘটনাটি ঘটল। তাহলে এভাবেই আমরা এখানে ধরো আমরা এই লাইনটা ধরে আজকে প্রশ্ন উত্তর আলোচনা করলাম ঠিকই, যদি ইত্যবসরে এই ব্যাপার থাকে বা তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি, তাহলে কিন্তু এই লাইনের প্রশ্নের উত্তরগুলো একইভাবেই আসবে। শুধু এইটা একটু মাথায় রাখবে যে তার বলতে এখানে কিন্তু খ্রিস্টান মেয়েটির কথা বলা হয়েছে, যে ও ছাড়া বলতে এখানে যে অপূর্বর বাড়ির যে বাসার যে কাজের ছেলেটি তেওয়ারি কথা এখানে সেই খ্রিস্টান মেয়েটি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, তারপরে চলো আমরা টেক্সট প্রসাদ দেখি। তাহলে এতক্ষণে ওই মধ্যাহ্নভোজন করতে করতে অপূর্ব তার বাড়িতে চুরি যাওয়ার ঘটনাটার কথা ব্যক্ত করলেন। এরপরে দেখো থানায় গিয়ে কী ঘটনা ঘটেছিল সেটা তুলে ধরবেন। তারপর রামদাস জানতে চাইছেন, তারপর সকালে গেলুম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। আজকে তোমাদেরকে এই দুটো লাইন ধরে প্রশ্ন দিয়েছি ভেঙে ভেঙে, যেহেতু আমরা 3 নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করছি এখন। এমন তামাশা দেখালে যে, এই লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে 16 দাগে, আর ও কথা আর মনেই হলো না এটা দেওয়া হচ্ছে 17 দাগে। তাহলে আমি আগে তোমাদের 17 দাগে প্রশ্নটার উত্তর আলোচনা করে দিচ্ছি। তাহলে ও কথা আর মনে হলো না, এখানে বক্তা কোন ঘটনার কথা আর স্মরণে রাখতে পারলেন না বলে জানিয়েছেন? যে গত রাতে তার বাড়িতে চুরি যাওয়ার ঘটনা, এটা তো এত সংক্ষেপে বলা যাবে না। এই কি ঘটেছিল, ক্রিশ্চান মেয়েটি কী করেছিলেন, বা তাদের দুজনেরই ক্রিশ্চান মেয়েটির কী অনুমান ছিল, আর সেই অনুমানে অপূর্ব কিভাবে তার সহমত পোষণ করেছিলেন, এখানে এই ঘটনার কথাটা উল্লেখ করতে হবে। যে চুরি হয়েছিল, এত কিছু ঘটেছিল, এটা থানায় গিয়ে আর কোনোভাবেই অপূর্বর মাথাতেই থাকলো না। এবার কেন থাকলো না, যদি এই প্রশ্নের সঙ্গে সংযুক্ত করে ছোট প্রশ্ন থাকে, এই লাইনটা ধরে যদি প্রশ্ন থাকার সঙ্গে, তখন তোমরা ওখানে কি বলবে না, যে থানায় গিয়ে তার পূর্ব পরিচিত নিমাইবাবু, বড়বাবু নিমাইবাবুর সঙ্গে কথা বলতে বলতে মূলত সেদিনে তারা খুব ব্যস্তই ছিলেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল গিরিশ মহাপাত্র তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং এই গিরিশ মহাপাত্রকে নিয়ে যা চলেছিল থানায়, সমস্ত কিছু দেখার পর, বোঝার পর, অনুমান করার পর কোনোভাবেই আর বাড়িতে চুরি যাওয়ার ঘটনার কথা অপূর্বর মনে এলো না। তা এরপরে দেখো আমরা 16 দাগের প্রশ্নটার উত্তর আলোচনা করি, যে এমন তামাশা দেখালে যে, এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে এখানে বক্তা কোন তামাশার কথা কার কাছে তুলে ধরেছেন। কার কাছে বলতে বন্ধুস্থানীয় কর্মক্ষেত্রে যে রামদাস তলার কাছেই তো এই বিষয়টা উপস্থাপন করছেন। তাই উত্তরটায় যাওয়ার আগে আমরা এখানে একটু রিডিং পড়ি। দেখো, এখন ভাবছি যা গেছে, এইখান থেকে পড়ছি, এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দেওয়ার কাজ নেই, তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। দেখো, এই লাইনগুলো ধরে প্রশ্ন দিয়ে নি যে তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, এই লাইন ধরে প্রশ্ন হতে পারে। তারা বরঞ্চ এই রকম বিদ্রোহী ধরে ধরেই বেড়াক, এ লাইন ধরেও প্রশ্ন হতে পারে। কীরকম প্রশ্ন, যে কাদের চোর ধরে লাভ নেই, কেন না এখানে অপূর্বর এই কথাটা মনে হয়েছে যে সেই ব্রিটিশ পুলিশদের চোর ধরে আর লাভ নেই। তার বাড়িতে যেমন সামান্য একটা চোর এসেছিল, চুরির নালিশ জানাতে গিয়েছিল, সেটা তো সেই থানায় গিয়ে রাজবিদ্রোহী ব্রিটিশ শাসকের দ্বারা যিনি রাজবিদ্রোহী হিসেবে চিহ্নিত, তাকে তার সন্দেহে ধরে রাখা ব্যক্তিদেরকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুরো বিষয়টা অপূর্বর সামনে যেভাবে ফুটে উঠেছে, একটা রোমহর্ষক ব্যাপার বলে মনে হয়েছে। যে একজন রাজবিদ্রোহী হিসেবে পরিগণিত যিনি, সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, তার মানে কতটা ভয়ঙ্কর জিনিস ব্রিটিশ শাসকের কাছে, এইটা অনুভব করেই কিন্তু অপূর্ব মুগ্ধ হয়েছে, এবং তাই মনে করেছে তাদের আর চোর ধরে লাভ নেই, তারা বরং এরকম করে বিদ্রোহীদেরকেই ধরে ধরে বেড়াক।
তারপরে দেখো তাহলে কি মানে এরপরে এই রামদাসের কাছে যখন প্রসঙ্গটা উপস্থাপন করার পরে মনে হলো হঠাৎ করে গিরিশ মহাপাত্রের তার যে পোশাক পরিচ্ছদের বর্ণনার কথা দিয়ে নিজেকে আর সংযত রাখতে পারছিলেন না অপূর্ব বন্ধুর কাছে। এবার হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের একে একে কী করলেন না স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য মানে তার স্বাস্থ্যটা কেমন ছিল, তিনি কতটা পড়াশোনা করেছেন, তার যে রুচি বোধ, তার বলবীর্য মানে তার শরীরে একটু কাছ থেকেই তিনি যেভাবে হাঁপিয়ে পড়ছিলেন, সমস্ত কিছু একে একে তুলে ধরছেন বন্ধুর কাছে। তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস মানে মাথায় যেভাবে নেবুর তেল মানে অতিরিক্ত পরিমাণে মেখেছিলেন, তার গন্ধে যে থানাটা একদম ভরপুর হয়ে উঠেছিল সেটা অপূর্ব মানে অনুভব করেছিলেন। সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। তাহলে একে একে বন্ধু তলোয়ারকরের কাছে সেই থানায় ঘটে যাওয়া তামাশার কোন কোন চিত্র তুলে ধরলেন। কেন তামাশার কথাটা প্রসঙ্গটা আসছে না, সব্যসাচী মল্লিক অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রাখা হয়েছিল গিরিশ মহাপাত্র নামে এক সাধারণ ব্যক্তিকে। তার যে এখানে পোশাক পরিচ্ছদ বা তার যে রুচি, তার বলবীর্য, তার রামধনু রঙের জামা, তার সবুজ রঙের মোজা, যে এখানে প্রত্যেকটা দিক রয়েছে সব উল্লেখ করবে দিয়ে এর সঙ্গে সব্যসাচী মল্লিকের যে কি ধরনের সামঞ্জস্য ব্রিটিশ পুলিশরা খুঁজে পেয়েছিলেন এটা অপূর্ব কোনোভাবেই অনুভব করতে পারছিলেন না। অপূর্বর কাছে এটা একটা মানে নিতান্তই তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই থানায় ঘটে যাওয়া ঘটনাটা। সে কারণেই অপূর্ব বন্ধুস্থানীয় তলোয়ারগড়ের কাছে মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন কি না, সেই মহা হুঁশিয়ার পুলিশ, ব্রিটিশ পুলিশ তো নিজেদেরকে সবসময় সদা সচেতন বলে মনে করেন, তারা যে কি নির্বোধের মতো আহম্মকের মতো একটা সাধারণ মানুষকে কিভাবে খানাতল্লাশি করেছিল, কিভাবে তাকে জেরা করেছিল, কিভাবে তার ট্যাগ আর পকেট থেকে পাওয়া জিনিস নিয়ে কৌতুকতা সৃষ্টি করেছিল থানায়, এটা নিয়ে শুধুমাত্র একটা হাস্যকর ব্যাপার তামাশা ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছে না অপূর্ব। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। মানে ব্রিটিশ পুলিশরা, যে ভারতীয় পুলিশরাই তো তখন ব্রিটিশ পুলিশ, গভর্নমেন্টের ব্রিটিশ সরকারের কত টাকাই তারা মানে অপচয় করে চলছে কী করতে গিয়ে না বুনো হাঁস বলতে মূলত এখানে আমাদের যে স্বদেশীদের বা বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের বোঝানো হচ্ছে, যারা তো মানে নিজেদেরকে আড়ালে বা গোপনে রাখতেন সদা, যাতে করে ব্রিটিশ শাসকদের দৃষ্টিগোচর না হয়ে তারা তাদের দেশ যে স্বাধীন করার কাজকে ত্বরান্বিত করতে পারে। তাই এদেরকে ধরতে গিয়ে তো এরা কত অর্থই মানে হেলায় ব্যয় করে চলছে, আর থানায় বসে বসে এরকম আহাম্মকের মতো নির্বোধের মতো একটা তামাশাজনক ঘটনা সৃষ্টি করছে। তাহলে এভাবেই আমরা ওই তামাশার ঘটনাটা ব্যক্ত করব। আর আজকে তোমাদের মূলত দেখো আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে 18 দাগে। প্রশ্নটা দেওয়া হয়েছে এই যে মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। এখানে কি প্রশ্ন করা হয়েছে না, লাইনটি প্রাসঙ্গিকতা লেখো। তাহলে কেন এই মহা হুঁশিয়ার পুলিশদেরকে নির্বোধ আহাম্মকের মতো উপস্থাপিত হয়েছে বলে এখানে অপূর্ব বলছেন না, ওই থানায় ঘটে যাওয়া তামাশাজনক ঘটনাটার কথা যেটা আমরা এই প্রসারের মধ্যে পেলাম, হ্যাঁ সেটাই আমাদের এখানে ব্যক্ত করতে হবে। একই উত্তর আমরা এই থানার যে তামাশার কথাটা ব্যক্ত করলাম উত্তরে, ঠিক একই উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তরেও আমরা উপস্থাপন করব। আজ তোমাদের কাছে আমি এতটাই প্রশ্ন উত্তর সহযোগে খুব কম অংশই আলোচনা করলাম। এখানে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের একটু করে হলেও সুন্দর করে তৈরি করতে হবে, না হলে বেশি পড়ে গিয়ে একসঙ্গে অনেক প্রশ্ন উত্তর আলোচনা করে দিলে তোমরা পুরোটা মাথায় নিতে পারবে না। ঠিক আছে, আজকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অনুশীলন করো।